আমরা গুরুত্বপূর্ণ 5টি উদাহরণ নিয়ে আসছি। এই 5টি এক্সাম্পল যদি তুমি ভালো মতো করো, বেসিক্যালি আশা করি তুমি এর মধ্যে পরীক্ষায় কমন পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক আমার সকল প্রিয় ছাত্রছাত্রীর উপর, যারা এই মুহূর্তে আমাকে দেখছো। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যারা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে আসো, তাদের এই টপিক্সটি আছে। টপিক্সটার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্বের যে প্রশ্নগুলো পরীক্ষায় সচরাচর এসে থাকে, তোমাদের পরীক্ষায় খুব বেশি কঠিন কোশ্চেন আসে না, খুব ইজি কোশ্চেন আসে। তো সেক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ 5টি উদাহরণ নিয়ে আসছি। এই 5টি এক্সাম্পল যদি তুমি ভালো মতো করো, বেসিক্যালি আশা করি তুমি এর মধ্যে পরীক্ষায় কমন পাবে। তো আজকে কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে যাই। চলো আসি। প্রথম যে আমরা সেন্টেন্সটা এখানে লিখেছি, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা খুবই সহজ একটা কোশ্চেন। আমি জানি এটা অনেকে উত্তরে করতে পারবা। তোমরা জানো যেখানে চিরন্তন সত্য কথা থাকবে, সেখানে অবশ্যই ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হয়। যেমন দেখো, তোমরা জানো যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তাই না? অর্থাৎ এটা কিন্তু চিরন্তন সত্য কথা। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভার্বটা দেখতে পাচ্ছি মুভ। এই মুভের সাথে যদি আমরা এস লাগাই দিই, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। উত্তরটা কি হবে? মুভস। তার মানে এখানে উত্তর হবে মুভস। তার মানে খুব সহজেই তুমি মুভস এস যুক্ত করে দিলে কিন্তু উত্তরটা এখানে হয়ে যাচ্ছে। 2 নম্বরে আসো। আমরা যে সেন্টেন্সটার কথা বলছিলাম, আই ইউ অ্যান্ড হাবিব, আমি তুমি এবং হাবিব, বি ভার্ব প্রেজেন্ট। তুমি এই যে প্রেজেন্ট কথাটা দিয়ে যে উপস্থিত, তাই না? এই প্রেজেন্ট কথা দিয়ে তুমি একইভাবে যেমন প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করছে, ঠিক একইভাবে তুমি অনেকজন ব্যক্তির কথা নির্দেশ করছে, তাই না? তাহলে এই যে অনেকজন ব্যক্তি আছে, আপনি তুমি এবং হাবিব, তাই না? 3জন ব্যক্তি আছে। তোমরা জানো প্রেজেন্ট টেন্সে যদি 3জন ব্যক্তি, এক বা একাধিক ব্যক্তি উল্লেখ থাকে, একাধিক ব্যক্তি উল্লেখ থাকলেই সেক্ষেত্রে কিন্তু বি ভার্ব হিসাবে আর ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? আর ব্যবহৃত। অর্থাৎ এই কোশ্চেনের উত্তরে আমরা লিখব কি? আর লিখব। অর্থাৎ এটাকে আমরা আর লিখব। ইউ, আই, ইউ অ্যান্ড হাবিব আর প্রেজেন্ট, এখানে আর হবে। এবার আসো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা পরীক্ষায় বারবার আসছে। তুমি একটু ভালো মতো করে এই বছরের জন্য একটু ভালো করে দেখো। ইট রেইন সিন্স মর্নিং, ইট রেইন সিন্স মর্নিং, এটা পরীক্ষায় দেওয়া আছে, দেওয়া থাকবে তোমার প্রশ্নে। তো এই যে কোশ্চেন যে দেওয়া থাকবে, এটা তোমরা জানো যে এই যে সেন্স অথবা ফর, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ক্ষেত্রে যদি উল্লেখ থাকে, তাহলে সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব আমরা হ্যাজ বিন। হ্যাজ বিন ব্যবহার করব আমরা। আর তোমরা জানো হ্যাজ বিন যদি আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এটা উত্তর কি লিখবো আমরা? রেইনিং। আমি আশা করি তুমি খুব সহজ এটা বুঝতে পেরেছো। তাহলে কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। তারপরে আসো, এই কোশ্চেনটা অনেকেই ভুল করে। এই কোশ্চেনটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আমরা দেখতে পাচ্ছি এই যে কোশ্চেনটি আছে, এই যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হি কাম হিয়ার ইয়েস্টারডে, হি কাম হিয়ার ইয়েস্টারডে। তো খেয়াল করো, এই যে ইয়েস্টারডে কথাটা বলছে, তাই না? এটা কি প্রেজেন্ট না পাস্ট? এটা অবশ্যই পাস্ট, তাই না? কারণ ইয়েস্টারডে দিয়ে মূলত গতকাল নির্দেশ করছে। আর যখনই গতকাল নির্দেশ করবে, তখন এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সের আওতায় যাবে। তাই যদি যাই, তাহলে আমরা কি লিখবো উত্তরে? এই যে ভার্বটা আছে, এই ভার্বটা অনেকেই এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে এস বাই এস বসায় দেয়, কিন্তু বাট এটা করলে হবে না। তুমি দেখতে হবে সেন্টেন্সটা পড়ে কোন রকমের পাস্টের ব্যাপারটা আছে কিনা। যেমন ইয়েস্টারডে দেখে আমরা বুঝতে পারছি ভার্বটাও কিন্তু পাস্ট টেন্স হবে। অর্থাৎ এখানে উত্তরটা কি হবে? কেম হবে। এটা উত্তর কেম হবে, নট কামস। কামস উত্তর হবে না, এটা উত্তর কেম হবে। আসলে আমরা লাস্ট যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, 2025 সালের জন্য। এটা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, দুটা সেমিস্টারের জন্যই গুরুত্বপূর্ণ। তো লাস্টেরটা কি ছিল? দ্য প্যাশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম আছে, এখানে এন দেওয়া আছে। আমরা এখানে দুই জায়গায় সংশোধন করবো, একটা ডাই এবং একটা কাম। তোমাকে ছোট্ট একটা নিয়ম জানতে হবে, বিফোরের নিয়মটা। হ্যাঁ, বিফোরের নিয়মটা। আচ্ছা, বিফোর যখন হবে, বিফোরের আগে কি বসে জানো? বিফোরের আগে বসে পাস্ট, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সটা বসে। এবং বিফোরের পরে কি হয়? পাস্ট ইনডিফিনাইট। হুম,
পাস্ট ইনডিফিনাইট টেন্সটা বসে। অর্থাৎ এখানে দুইটা ব্যাপারটা কিন্তু আছে। আবার যদি এখানে বিফোর না থেকে যদি থাকতো আফটার, তোমরা জানো আফটারের আগে কি বসে? আফটারের আগে যে টেন্সটা বসে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স বসে, এবং আফটারের পরে কি বসে? পাস্ট পারফেক্ট টেন্স বসে। ঠিক আছে? তার মানে ছোট্ট দুইটা বিষয় মনে রাখতে হবে। বিফোরের ক্ষেত্রে যখন হবে পাস্ট পারফেক্ট আগে, পাস্ট ইনডিফিনাইট পরে। আফটারের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট আগে, পাস্ট পারফেক্ট পরে। সুতরাং আমার পরীক্ষায় কি আইছে? বিফোর আইছে। তাহলে আমরা এই যে এই ডাইটা আছে, এই ডাইটা আমরা কিভাবে কোন টেন্সে নিয়ে যাব? পাস্ট পারফেক্ট টেন্সে। অর্থাৎ দাই হবে কি? ইট হ্যাড দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড। তোমরা জানো হ্যাডের পরে সবসময় ভার্বের 3 নাম্বার রূপ বসে। অর্থাৎ দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড ইডি যুক্ত হবে, অর্থাৎ V3 ফরম্যাটে হবে। ঠিক আছে? তারপরে আসো বিফোর দ্য ডক্টর কাম আছে, তাই না? তাহলে কামটা যদি আমি পাস্ট ইনডিফিনাইট টেন্সে নিয়ে যাই, তোমরা জানো পাস্ট ইনডিফিনাইট টেন্সে V2 ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বের 2 নাম্বার নিয়মটা ব্যবহার হয়। তাহলে ভার্বের 2 নাম্বার নিয়ম কি ছিল? কেম। তাহলে উত্তর কি হবে? এই জায়গায় কেম হবে। লিখবো দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে হ্যাড ডাইড প্রথমটা এবং দ্বিতীয়টা কি? কেম। তো এই লাস্টের তিনটা এই বছরের জন্য তুমি মিলাই নিও, কোনো না কোনো কোশ্চেন পরীক্ষায় ইনশাল্লাহ একটা হলেও তুমি এখান থেকে কমন পাবা। আমি আশা করি তোমার এই ভিডিওটা তোমার জন্য খুবই কার্যকর হবে। যারা ইংরেজিতে দুর্বল আছো তারা অবশ্যই আমাদের এই পেজ অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম ভিডিও তোমরা প্রতিনিয়ত পাও। আজকে কথা বাড়াবো না, টেকনিক্যাল হোমের পক্ষ থেকে এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি মনির স্যার। এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।